সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতভেদ নেই, সেনা সদরের ব্রিফিং। সার্বভৌমত্ব ও করিডোর ইস্যুতে আপোষহীন অবস্থান। সারা দেশে 15 দিবস কর্মবিরতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি অচলাবস্থায় শিক্ষা কার্যক্রমে। গাজীপুরের কালিয়াকৈরে বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতি, ঝরছে নিরীহ প্রাণ। আতঙ্কে স্থানীয়রা দায় দিচ্ছেন পুলিশকে। মানিকগঞ্জে কাজে আসছে না 34 কোটি টাকা নির্মিত সেতু, সংযোগ সড়ক ছাড় না থাকায় বন্ধ চলাচল। 3 বছর হয়নি ভূমি অধিগ্রহণ। চলাচল করতে পারতেছি না, ব্রিজের রাস্তার কাজ হইতেছে না, দেখে কষ্ট হয় যাওয়া আসায়। এর জন্য ব্রিজটা খুবই দরকার আমাদের। এবং রাজশাহীতে জমতে শুরু করেছে পশুর হাট, আসতে শুরু করেছে পাইকাররা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। অনেকেই হারিয়েছেন সর্বস্ব, আবার অনেকেই হারিয়েছেন প্রাণ। প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনায় জনজীবনে দেখা দিয়েছে আতঙ্ক। পুলিশের গাফিলতিকেই এর জন্য দায়ী করছেন স্থানীয়রা। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জানা মতে কিন্তু কোনো বিট পুলিশ আমি সচরাচর কোনো সময় দেখি না। গাজীপুরের কালিয়াকৈরে গত মঙ্গলবার পৌর হিসেবরক্ষক এমদাদুল হকের বাড়িতে ডাকাতির ঘটনায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় 20 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা লুট করা হয়। এছাড়া কালিয়াকৈর উপজেলার আঞ্চলিক সড়কগুলো যেন হয়ে উঠেছে চুরি, ডাকাতি ও ছিনতাইকারীদের অভয়াশ্রম। এসব রাস্তা নির্জন হয় রাতে সহ দিনে দুপুরেই। রাস্তায় গাছ ফেলে চেতনানাশক ঔষধের মাধ্যমে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। এতে ছিনতাইকারী ও ডাকাতের কবলে পড়ে রিক্সা, অটোরিক্সা, সিএনজি, স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সম্পদ হারাচ্ছেন অনেকেই। 4-5 জন আপনার পিছন দিয়ে আইসা মানে আমাদের করছে যে কোনো কথা বলবি না, ওইটা বলাতে আমার বড় ভাই গাড়ি চালাইছে, ও টান দিছে। টান দেওয়ার পরে আপনার সামনে আরো 4 জন মানুষ উঠে আসার পরে আমাদের মানে ওই হাতে চাপাতে ছিল, আরো ধাওটাও ছিল। ভুক্তভোগী এলাকাবাসী বলছেন পুলিশের অবহেলা ও গাফিলতির কারণেই ঘটছে এসব ঘটনা। এই রুট কোনোভাবেই নিরাপদ না, পুলিশ প্রশাসনেরও কোনো ভূমিকা নাই। আমরা তো ভালো থাকতে পারি না, রাত 8টা হলে আমরা আসতে পারি না। এমনকি রাস্তায় যানবাহন নিয়ে অনিরাপত্তায় ভুগছেন সাধারণ যানবাহন চালক। আসলে এভাবে থাকলে তো রাস্তায় মনে করেন আতঙ্ক, কিভাবে গাড়ি চালাবো, দিনের বেলায় গাড়ি নিয়ে যায়। ডাকাতি হয়, পুলিশ ফাঁকে ডাকাতি হয়ে গেলে তারপরে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তার বক্তব্যে অসহযোগিতার মনোভাব স্পষ্ট ছিল, যেন তথ্য জানানোটা পুলিশের দায়িত্ব নয়। তিনি জানান এ বিষয়ে কিছু জানতে চাইলে থানায় আসতে হবে। কত লোক ধরতেছি, রেগুলার পাহারা দিতেছি, থানায় আসুন। কালিয়াকৈরের মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলায় চুরি, ছিনতাই ও ডাকাতি লাগামবিহীন বৃদ্ধি শুধু জনজীবন নয়, প্রশাসনিক ব্যর্থতাকেও প্রশ্নবিদ্ধ করে। তাই দ্রুত আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু ও সেবক, এমনটাই দাবি ভুক্তভোগী ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতভেদ নেই, সার্বভৌমত্ব ও করিডোর বিষয়ে আপোষহীন থাকবে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম এসব কথা বলেন। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আগের তুলনায় আইন শৃঙ্খলার ইন্ডিকেটরগুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে বা কিছুটা ভালো হয়েছে। আমরা দিনরাত সর্বদা নিরলসভাবে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নয়ন শুধুমাত্র সেনাবাহিনীর একার দায়িত্ব নয়, এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে। সকলে মিলে সমন্বিতভাবে আমরা কাজ করলে আইন শৃঙ্খলা আরো অচিরেই উন্নত হবে বলে আমরা আশা করছি। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে 5 পরিবারের 19 জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী। সোমবার ভোরে তাইন্দং ইউনিয়নের আচালং পাড়া সংলগ্ন ফেনী নদী হয়ে প্রবেশ করেন বিএসএফ। বর্তমানে তারা আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। স্থানীয় জামিনী পাড়া জোনের কৃষ্ণদয়াল পাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার সার্ভার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে সীমান্তের ফেনী নদী দিয়ে 5টি পরিবারের নারী ও শিশু সহ 19 জনকে পুষিন করেছে ভারত।
শেরপুরে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের গাড়ি বহরের সাথে থাকা সাংবাদিকদের উপরে হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 4 জন সাংবাদিক। সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ি গারো পাহাড়ের দাওধারায় এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান নালিতাবাড়ির দাওধারায় উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত পিকনিক স্পট পরিদর্শনে আসেন। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ, অবৈধ দখল, পাথর ও বালু উত্তোলন নিয়ে প্রশ্ন করায় স্থানীয়রা আওয়ামী লীগের দোসরদের সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়। এছাড়াও দত্তধরা পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে বিপক্ষে লোকজন বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন। এখন টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল খান সৌরভকে উপদেষ্টার গাড়িতে তুলে নিলে উপদেষ্টার গাড়ির উপর চড়াও হয় তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ। সোমবার দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে আরশিনগর রেল ক্রসিং থেকে বাদুয়াচর রেলগেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। এ সময় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে আমরা আরশিনগর রেলগেট থেকে শুরু করে একেবারে আরশিনগর এলাকায় এদিকে গেট বাজার গেট বাজার পর্যন্ত আমরা উচ্ছেদ করবো আজকে। আর ততক্ষণ লাগে আর কি, যদি আজকে শেষ না আগামীকালও করবো। আমাদের টানা 4 দিনের উচ্ছেদ আছে এখানে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে সোমবার সকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের কথা ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। বিচ্ছিন্ন কিছু সংখ্যক বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও দেশের বেশিরভাগ বিদ্যালয়ে ক্লাস সহ সব কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে। দাবির সাথে একমত পোষণ করলেও দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষকদের কথা বিবেচনায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান শিক্ষকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতির কথা থাকলেও সোমবার বরিশালে কর্মবিরতি পালন করেননি শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচি পালিত হয়নি বরিশালের কোনো বিদ্যালয়ে। ময়মনসিংহেও সকালে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করাতে দেখা গেছে। শিক্ষকরা বলছেন, ক্লাস বন্ধ রাখলে বাচ্চারা এলোমেলোভাবে রাস্তায় চলে যায়। তবে আন্দোলনের সাথে একমত পোষণ করেন তারা। যুক্তি আছে আমাদের তো সব দিক দিয়ে অবহেলিত। পৌরসভার ভিতরে স্কুল, আর স্কুলটার পরিসরও ছোট, বাচ্চা কাচ্চা বেশি, ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক বেশি থাকে। আর রুট সাইডে স্কুল হওয়াতে আমরা ওই পোষণা থেকে ক্লাসটাই করি। কর্মবিরতির সঙ্গে পূর্ণ একমত। অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতির কোনো প্রভাবই পড়েনি সাভারে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে বিদ্যালয়গুলো। কিশোরগঞ্জে বিদ্যালয়গুলোতে প্রতিদিনের মতো ক্লাস ও অন্যান্য কার্যক্রম হয়েছে। এদিকে রাজশাহীতে 3 দফা দাবিতে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে বিদ্যালয় খোলা থাকলেও কোনো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হবে বলে জানান তারা। এবং 16তম বছর পূর্তিতে আমাদের উচ্চতর গ্রেড প্রাপ্তি কিছু জটিলতা আছে, সেটা নিরসন। আর তৃতীয় হচ্ছে যে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। এই 3 দাবিতে আমাদের কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। এর আগে 3 দফা দাবিতে 5 থেকে 15 মে 1 ঘন্টা, 16 থেকে 20 মে 2 ঘন্টা এবং 21 থেকে 25 মে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুরে কালীগঙ্গা নদীর উপর নির্মিত সেতুটি যেন একা দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত কাঠামো। উভয় পাশে নেই কোনো সংযোগ সড়ক, নেই কোনো যানবাহন বা মানুষের চলাচল, অথচ এটি তৈরি হয়েছে 34 কোটি টাকারও বেশি ব্যয়। 3 বছর পেরিয়ে গেলেও শুধুমাত্র ভূমি অধিগ্রহণ জটিলতায় একদিনের জন্য ব্যবহারযোগ্য হয়নি সেতুটি। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2018 সালে মানিকগঞ্জ শহরের সঙ্গে ঘিওরের বিভিন্ন গ্রামের সঙ্গে সংযোগ স্থাপনে এলজিইডির 34 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শুরু করে। 2022 সালে 365 মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ সম্পন্ন হয়, কিন্তু সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের কাছে এটি বেওয়ারি সেতু নামে পরিচিত। ফলে প্রতিদিন 50 গ্রামের মানুষ এখনও নদী পারাপার হচ্ছে খেয়া নৌকায়। 630 মিটার সংযোগ সড়কের জন্য প্রয়োজন 6.20 একর জমি, কিন্তু 69 জন মালিক ক্ষতিপূরণ না পেয়ে জমি ছাড়ছেন না, ফলে কাজ শুরু করা যাচ্ছে না। মালিকরা বাধা দিচ্ছেন এবং এলজিডি জমি বুঝে না পাওয়ায় কাজ বন্ধ রেখেছে। 15-20 হাজার মানুষের মতন আমরা এখন চলাচল করতে পারতেছি না, ব্রিজের রাস্তার কাজ হইতেছে না। আমাদের সরকার কাছে একটা আবেদন থাকবে, সেটা হলো যত দ্রুত আমাদের ব্রিজের কাজটা সম্পন্ন করে। ব্রিজ নেই বলে অনেক কষ্ট হয় যাওয়া আসায়, এর জন্য ব্রিজটা খুবই দরকার আমাদের। ব্রিজটা হয়ে রয়েছে কিন্তু রাস্তার কারণে আমরা উপর যাইতে পারি না, এটাই আমাদের সমস্যা। মূল ব্রিজের কাজ শেষ, সংযোগ সড়কের কাজ ভূমি অধিগ্রহণের জন্য আটকে আছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিডি অফিস বেশি একটা ভূমিকা নেয় নাই, তারপর বলার পরে ওরা বলছে যে জমি অধিগ্রহণ করে দিচ্ছি, কিন্তু আজকে দেবে কালকে বেরোন করতে করতে জমিটা আজ পর্যন্ত আমাদের বুঝাইয়ে না দেওয়ার কারণে, বুঝ না পাওয়ার কারণে আর কি কাজটা হচ্ছে না আর কি। ভূমি অধিগ্রহণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, বরাদ্দ পেলেই সমস্যার সমাধান হবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা আশা করছি যে জুন মাসের মধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর টাকা দিতে পারবো। পরবর্তী প্রক্রিয়া সমাপ্ত করে জেলা প্রশাসক স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে টাকা প্রদান করবেন, আমাদেরকে জমি বুঝিয়ে দিলে আমরা দ্রুত কাজটি শেষ করতে পারব। ভূমি মালিকদের ক্ষতিপূরণের অর্থ পেলেই সমস্যা মিটিয়ে সেতু চলাচলের জন্য চালু করা হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। আগে যে কর্মকর্তা ছিলেন অথবা জেলা প্রশাসক স্যাররা ছিলেন, তারা এই কমিটির মাধ্যমে হয়তো সিদ্ধান্ত নিয়ে মিনিস্ট্রির কাছে এই বিষয়টির জন্য চিঠি লিখেছিল। মিনিস্ট্রি সেই সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে বিগত 2 মাস আগে। জাস্ট এই জায়গাটাই হয়তো একটু বিলম্ব হতে পারে। দ্রুত পরিত্যক্ত ব্রিজটি সম্পূর্ণরূপে চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থানীয় আলাল উদ্দিন নামে এক ব্যক্তির বাধার মুখে নির্মাণ কাজ শুরু হওয়ার 1 মাসে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকরামপুর জিমি রোড থেকে গণধকলা রোডের 500 মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ। আলালের দাবি, সরকারি জমিতেই পুকুর থাকায় রাস্তার একটি অংশ তার জায়গার মধ্য দিয়ে নেওয়া হচ্ছে। রাস্তাটি হলে 5% মতো জায়গা হারাবেন তিনি। রাস্তা খুঁড়িয়ে কাজ বন্ধ করে রাখায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের শতাধিক মানুষ। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। গেল মার্চের 1 তারিখ থেকে শুরু হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকরামপুর জিমি রোড থেকে গণধকলা রোডের 500 মিটার কার্পেটিং রাস্তার নির্মাণ কাজ। নির্মাণ ব্যয় প্রায় 67 লাখ টাকা। কাজের দায়িত্ব পান মেসার্স ইশতিয়াক আহমেদ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার সর্দার গোলাম ফারুক। প্রথম মাসে পুরো 500 মিটার জুড়ে বালু ফেলা হয়, কিন্তু 1 মাসেই বন্ধ হয়ে যায় কাজ। কোনাবাড়ি মোড় নামের জায়গার পূর্ব পাশে সরকারি জায়গা এবং পশ্চিম পাশে স্থানীয় আলাল উদ্দিনের জায়গা। সরকারি জমিতে পুকুর থাকায় এই অংশের পুরো রাস্তা স্থানীয় আলাল উদ্দিনের জায়গার মধ্যে পড়ে। রাস্তাটি হলে 5% মতো জায়গা হারাবেন তিনি। আমার দাগের জমিন দিয়া ঠিকাদারে বই দেখা এই রাস্তা করতেছে। তবে সরকারি রাস্তা নির্মাণে নিজের জায়গা দিতে রাজি নন আলাল, তাই নির্মাণ কাজে বাধা দেন তিনি। তবে ঠিকাদার বলছেন, জমি জমা নিয়ে দুপক্ষের বিরোধের কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে। দুই পক্ষে আগে খুঁজবার যে সবকিছু করছে, দুই পক্ষে ঝগড়া লাগিয়া রাস্তা বন্ধ রাখছে। রাস্তা খুঁড়ে কাজ বন্ধ করে রাখায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের মানুষ। বাড়িতে বাড়ানির প্রথম রাস্তা, কিন্তু মালিকানা যে জায়গাটা, এই জায়গাটা বিরোধী দলেরা রাস্তা নিতে চায়। এই রাস্তাটা ঘুরে ঘুরে বাজার লাগে গাড়ি যায়, হাঁটতেও তো এইটা আমরা।
কাজ শুরুর আগে নিয়ম অনুযায়ী রাস্তা নির্মাণের বাজেট করা হয় বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা প্রকৌশলী। উভয় পক্ষকে নিয়ে বসে ভোগান্তি লাঘব করতে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তা পুরাতন আইডিভুক্ত রাস্তা এলজিডি এবং ওই রাস্তার উপরেই এস্টিমেট তৈরি করা হয়েছে এবং টেন্ডার আহ্বান করা হয়েছে। একজন যেহেতু ভুক্তভোগী তিনি আবেদন করেছেন এবং কাজটি বন্ধ হয়েছে, আমরা এটা সরেজমিনে তদন্ত করে দেখব। এই সমস্যার সমাধান করে রাস্তাটি নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি গ্রামবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাসেক 2 প্রকল্পের আওতায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 4 বছরে মাত্র 40% কাজ শেষ হয়েছে। এতে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সহ নানা কারণে আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যানজটে চরম ভোগান্তির শঙ্কা করছেন চালকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা দাবি প্রকল্প পরিচালকের। ঈদে ভোগান্তি লাঘবে যমুনা সেতুতে আলাদা মোটর সাইকেলের বুথ সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ বাড়ানো হবে বলে জানায় যমুনা সেতু কর্তৃপক্ষ। অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। সাসেক 2 প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 40%। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের 23 জেলার লাখ লাখ মানুষ চলাচল করে। আসন্ন ঈদে 4 লেনের কাজ শেষ না হওয়ায় কয়েক গুণ বেশি যানবাহনের চাপ সহ নানা কারণে চরম ভোগান্তির শঙ্কা করছেন চালকরা। রাস্তা তো কাবল হইতেছে, এত দেরি করে কাজ করে এভাবে করে গাড়াগাড়ি রপ্তানি ওদিকটা তো মনে করেন জামে ঘন্টার পর ঘন্টা খাড়া থাকুন নাকি। বছরের পর বছর তো কাজগুলো আটকে রাখতেছে, এই কারণে আমাদের একটু ভোগান্তি হচ্ছে। কাজ যদি দ্রুত করতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ঠিকাদাররা কোনো কাজ করতেছে না, আর কাজ করলে তো এত তাড়াতাড়ি কাজ হয়ে যেত। 2021 সালে শুরু হওয়া কাজ 2025 সালের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু এখনো বেশিরভাগ কাজ বাকি। তারপরও ঈদে ভোগান্তি লাঘবে 4 লেনের সুবিধার কথা বলছেন প্রকল্পের কর্মকর্তারা। 4 লেন নিশ্চিত থাকবে এবং সাথে কিছু বাসবে আছে, যে বাসবেগুলো আমরা হলো যে ঈদের আগে আমরা কমপ্লিট করে দেবো। আমাদের লোকজন অক্লান্ত পরিশ্রম করতেছে যাতে কোনো ধরনের কোনো জ্যাম এবং হলো যে কোনো সমস্যা না হয়। সেতু কর্তৃপক্ষ বলছে ঈদে ভোগান্তি লাঘবে যমুনা সেতুতে আলাদা মোটরসাইকেলের বুথ সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ বাড়ানো হবে। উভয় পারে 9টা মোট 18টা লেন চলবে। তার মধ্যে 2টা মোটরসাইকেল স্পেশালি এই পারে, 2টা মোটরসাইকেল স্পেশালি ওই পারে চলবে। এই 18টা লেনে আমাদের গাড়ি চলাচল করবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা করতে 65 কিলোমিটার মহাসড়কে প্রায় 650 পুলিশ ছাড়াও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে বলে জানায় পুলিশ। আমাদের প্রায় 600-র অধিক সদস্য এই মোতায়েনের সাথে যুক্ত থাকবে এবং আমরা মোবাইল টিম রাখবো, আমাদের পিকেট টিম থাকবে। যমুনা সেতুতে 24 ঘন্টায় 18 থেকে 20,000 যানবাহন পারাপার হলেও গেল ঈদে 24 ঘন্টায় 50,000-এর অধিক যানবাহন সেতু পারাপার হয়েছে। এই ঈদেও 60,000-এর বেশি পরিবহন পারাপারের সম্ভাবনা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুপার ব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলেনিয়ার হলেন সাভারের ফার্মেসি ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর আওতায় ফ্রিজ কিনে মিলেনিয়ার হলেন তিনি। সাভারের আশুলিয়ায় নিরিবিলি এলাকায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আশরাফুলের হাতে 10 লাখ টাকা চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। ডিজিটাল ক্যাম্পেইনের সিজন 22-এর আওতায় ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন 10 লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও আছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। ঈদের এখনও 10 দিন বাকি। রাজশাহীর হাটগুলোতে এরই মধ্যে আসতে শুরু করেছে গবাদি পশু। এসব হাট থেকে পশু কিনে রাজশাহী সহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন পাইকাররা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতা বিক্রেতাদের মাঝে। কাজী শাহিদের প্রতিবেদন। ঘনিয়ে আসছে কোরবানির ঈদ। রাজশাহীর বিভিন্ন স্থানে বসছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে পশু কিনতে অনেকে ছুটছেন হাটে।
পশুর হাটের জন্য রাজশাহীতে ঐতিহ্যবাহী সিটি হাট। এখান থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। খামারিরা বলছেন হাটে এখন পশুর দাম তুলনামূলক কম। দুটা গরু আনছি, দাম অনেক কম বলছে। আমি বেচছি আপনার 1,25,000 করে ছোট গরু, দাম হচ্ছে 115, 25, 200 এরকম চলছে। 80 থেকে 1.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে দেশি ছোট আকারের গরু। মাঝারি গরুর দাম কিছুটা বেশি। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বাজার বলছে কম, কিন্তু না বাজার কম না, বাজার দাম বেশি। সরকার থেকে বাজার বেশি না, একই রকম। 90,000 দুপুরে গরু, আর গোশ কিনতে গেলে 700, 750, সেই হিসেবে না করে গরুর দাম চাইছে বেশি। সিটি হাটে গরু আসলেও তা বিগত বছরগুলোর তুলনায় কম। হাট আগামী সপ্তাহ থেকে জমজমাট হবে বলছেন ইজারাদার। গরু পর্যাপ্ত আসছে, তারপর আশা তুলনায় কম। এখন বর্তমানে যে আমাদের আজকে মানুষ বুঝেছে যে না বেচা কিনা স্বতঃস্ফূর্তভাবে করতে পারবো। বুধ, আগামী রবি আর একটা বুধ, 3টা হাট পাবো। এই 3টা হাটে আমার মনে হয় যে ব্যাপক ক্রেতা বিক্রেতা উভয় আসবে এবং বেচা কিনা ভালো হবে। এবার রাজশাহীতে কোরবানিযোগ্য পশু আছে 4,96,893টি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ঈদকে সামনে রেখে জমজমাট নেত্রকোনার রামপুর পশুর হাট। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, হাটে ক্রেতাদের ভিড় আপনি কেমন দেখছেন, দাম কেমন? আমি যদি নেত্রকোনার যে পশুর হাটগুলো রয়েছে সেসব পশুর হাটের যে বর্তমান যে চিত্র, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলার একটি উল্লেখযোগ্য পশুর হাট, সেটি হচ্ছে রামপুর বাজার। এটি মূলত স্থায়ী একটি পশুর হাট হলেও আসন্ন যে কুরবানির ঈদ, সেই ঈদকে সামনে রেখে কিন্তু বাজারটি বেশ জমজমাট হয়ে উঠেছে এবং বিশেষ করে এই অঞ্চলের যে দেশীয় প্রজাতির যে গরু রয়েছে সেসব গরু ছাগলে কিন্তু একেবারেই বাজারটি ভরপুর রয়েছে বলে আমি দেখতে পেরেছি। আমি একটু এই বাজারটি একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। এই যে এই বাজারে বিশাল জায়গা নিয়ে কিন্তু কুরবানির ঈদ উপলক্ষে পশুর হাট বসিয়েছেন স্থানীয়রা। যদিও প্রতি সপ্তাহের সোমবার এখানে কিন্তু গরু এবং ছাগল নিয়ে আসেন কৃষকরা, এখানকার কৃষকরা, বিভিন্ন এলাকার পাইকার যারা আছেন তারা আসেন, ক্রেতা বিক্রেতারা কিন্তু আসেন। তো আমরা এখানকার কয়েকজন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আসলে বর্তমানে কিন্তু এখনো বাজার জমে উঠলেও মূল্য কিন্তু কম থাকায় গরুর দাম খুব কম। আমরা একটু এখানকার একজন স্থানীয় ক্রেতার সঙ্গে জানবো, আচ্ছা বাজারের বর্তমানে কি অবস্থা, মূল্য কেমন? মূল্য স্বাভাবিক আছে, কিন্তু বেচাকেনা কম। ঈদ তো একটু দূরে আছে, বেচাকেনা এখনো শুরু হয় নাই, কিন্তু মূল্য স্বাভাবিক আছে আর কি, খুব একটা। আপনারা শুনছিলেন এখানকার একজন বলছিলেন যে মূল্য আসলে অনেকটা কম। আমরা আরেকজনের কাছে জানবো, আচ্ছা এই যে পশুর হাটটিতে বেচাকেনা কেমন হচ্ছে? খুব ভালো না, আরো 10-12 দিন দেরি আছে, তো যে কারণে আমাদের আশানুরূপ না। হয়তোবা আগামী সোমবার হয়তো আমরা আশা করতেছি আরো ভালো হবে। ক্রেতা নাই, বিক্রেতা বেশি। আমরা একজন কৃষকের একটু বক্তব্য জানবো। আপনার গরুটি কেমন মূল্য হয়েছে, কেমন দাম হলে বিক্রি করবেন? আমার ভাই গরুর মূল্য 1,05,00,000 হয়েছে, এই 10-12। দাম কেমন, বেশি না কম? দাম তো মূলত কমে বোঝাইতেছে। আপনারা শুনছিলেন এতক্ষণ যে আমি যে পশুর হাটে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রামপুর পশুর বাজার। তো এখানে কিন্তু এই এলাকার অন্তত 5 থেকে 6টি ইউনিয়নের কৃষকরা এখানে তাদের যে গবাদি পশু গরু ছাগল নিয়ে তারা কিন্তু বিক্রি করতে আসেন। এবছরও এসেছেন, কিন্তু তারা যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তারা কিন্তু তেমন ক্রেতা পাচ্ছেন না, পাইকার পাচ্ছেন না, যে কারণে তারা বলছেন যে আসলে তাদের যে পশুটির কিন্তু ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। তবে তারা প্রত্যাশা করছেন যে ঈদের আগে তো তারা যে কাঙ্ক্ষিত মূল্য পাবেন। এবং আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি জেলায় কিন্তু প্রায় 150-র মতন পশুর হাট বসবে এবং এসব পশুর হাটে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার রামপুর পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, রামপুর পশুর হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। ঈদে ঘরমুখ মানুষের চাপ সামলাতে দেশের বৃহত্তর রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে মেরামত করা হচ্ছে 140টি রেল কোচ। এসব কোচ সংযুক্ত করা হবে বিভিন্ন আন্তনগর ট্রেনে। জনবল সংকট থাকলেও 45 কর্মদিবসে কোচগুলো মেরামতের লক্ষ্যে কাজ করছে শ্রমিক কর্মচারীরা। সহকর্মী মামুনুর রশিদ মিঠুর প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ।
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা, একে ঘিরেই ব্রিটিশ আমলে এ শহরের গোড়াপত্তন ঘটে। 1970 সালে 110 একর জমিতে প্রতিষ্ঠিত হয় রেল কারখানাটি। এখানে 29টি শপে রেল কোচ মেরামত করা হয়। এছাড়া ক্যারেজ, ওয়াগন ও লোকোমোটিভে 1200 রকমের খুচরা যন্ত্রাংশ তৈরি হচ্ছে। তবে নানা সংকটে বেশিরভাগ যন্ত্রপাতি কিনতে হয় বাইরে থেকে। ঈদ ঘিরে ট্রেন চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত রেল কোচ। এ কারণে এবার 45 কর্মদিবসে 140টি রেল কোচ মেরামতের লক্ষ্য নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছি ঈদে আউটকাম ফিল আপ করার জন্য, যাতে ঈদ ফিরতি মানুষ যাতে স্বাচ্ছন্দ্যবোধে ঈদ করতে পারে। মানুষ যাতায়াত সুবিধা করার জন্য আমরা খুবই চেষ্টা করতেছি গাড়ি দেওয়ার জন্য। হলিডের দিনও আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ চালাই যাচ্ছি, যাতে সৈয়দপুর কারখানার সুনাম হয় এবং আমাদের সুনাম হয়। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সব কোচ প্রস্তুত করার আশ্বাস কর্তৃপক্ষের। আমরা এবারে ঈদুল আজহাতে প্রায় 100টি কোচ লক্ষ্যমাত্রা হাতে নিয়ে ইতিমধ্যে 60% অর্থাৎ 60টি কোচ আউটরান দিতে পেরেছি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা বাকি কোচগুলো আউটরান দিতে পারব। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জানান, ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নিরাপদ করতে অতিরিক্ত সময় কাজ করছেন তারা। এরই মধ্যে 91টি কোচ মেরামত শেষে রেলওয়ের ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। তা আশা করি আগামী কোরবানি ঈদ আমরা 100টি কোচের আউটরান প্রোগ্রাম নিয়েছি, 100টি কোচ রক্ষণাবেক্ষণ করে দিব, যার মধ্যে ইতিমধ্যে 60টি কোচ আউটরান হয়ে গিয়েছে। বাকি 40টি কোচ আগামী 17 কর্মদিবসে আমাকে আউটরান দিতে হবে। জনবল নিয়োগ ও অর্থ বরাদ্দ পেলে প্রাণ ফিরে পাবে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোরের প্রধান ডাকঘরের নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে প্রধান ডাকঘরের নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামের আকবর আলীর ছেলে। সহকর্মীরা জানায়, রবিউল দীর্ঘদিন ধরে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলায় একটি রুমে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ জানায়, রবিউলের গলায় দড়ি পেঁচানো ছিল, মাথাও ফেটে গেছে। প্রতিষ্ঠানে বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় পুলিশ। নেত্রকোনার সাদামাটির পাহাড়ে দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা, কিন্তু যথাযথ যাতায়াত ব্যবস্থা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে প্রসারিত হচ্ছে না পর্যটন শিল্প। এ কারণে দেশের একমাত্র সাদামাটির পাহাড় রানীখং মিশন, বিজয়পুরের মনোরম গারো পাহাড় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাপন দেখতে আসা পর্যটকদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। আর এসব সমস্যার সমাধানে প্রচেষ্টা চলছে বলে জানায় জেলা প্রশাসক। জিয়াউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায় রয়েছে দেশের একমাত্র সাদামাটির পাহাড়। দৃষ্টিনন্দন এই পাহাড় দেখতে এখানে প্রতিদিনই ছুটে আসছেন পর্যটকরা। তবে স্থানীয় সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় এবং যথাযথ যাতায়াত ব্যবস্থা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে বিস্তার লাভ করতে পারছে না এখানকার পর্যটন শিল্প। সীমান্তের এই পর্যটন এলাকা দেখতে আসা মানুষদের পড়তে হয় নানা রকম ভোগান্তিতে। পর্যটন এলাকা হিসেবে ঘোষণার জন্য বহুত আগে থেকে কাজ করতে হয়েছিল, কাজ করতেছিল, কিন্তু কি কারণে যে অদৃশ্য কারণে সেটা বন্ধ হয়ে গেল আমার এই মুহূর্তে আমার জানা নেই। সিকিউরিটির ব্যবস্থাটা ভালো থাকে, আমরা যেন এসে নিরাপদ বোধ করি, অনেকেই ফ্যামিলি নিয়ে আসে, এটাই চাই। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বিশ্রাম ও খাবারের জন্য উন্নত মানের কোনো হোটেল না থাকায় তাদের পড়তে হচ্ছে দুর্ভোগে। প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ালে জেলার সীমান্ত এলাকায় পর্যটকদের আগমন আরো বাড়বে বলে দাবি স্থানীয়দের। মাটি পাহাড়, সাদামাটি পাহাড় যদি না আসে তাহলে তো বোঝা যায় না যে পাহাড়ের অনুভূতি কিরকম হয়, পাহাড়ের সৌন্দর্য এত, এই জায়গায় আসলে তো বোঝা যায় সৌন্দর্য কাকে বলে। এখানে চীনামাটির পাহাড়, এখানে উপজাতিদের বৈচিত্র্য জীবন এবং এখানে যে প্রকৃতির সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আপনি কি বলবো, আপনি যতক্ষণ না অবলোকন করবেন, না অনুধাবন করবেন, আপনি ততক্ষণ বুঝতে পারবেন না এটা কি জায়গা। এটা ভূস্বর্গ বলতে পারি আমরা আমাদের এই অঞ্চলে। রাস্তাগুলির অবস্থা অত্যন্ত খারাপ। আমার মনে হয় যে এই রাস্তাগুলি যদি আরেকটু ডেভেলপ হতো তাহলে আমরা আরো আসতাম, এখানে আরো পর্যটক আসতে বাইরে থেকে। তবে স্থানীয় জেলা প্রশাসক বলছেন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করে পর্যটন শিল্পের বিকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। এই জায়গাগুলোতে আমরা বলতে সুযোগ সুবিধা বলতে যদি আমরা অন্ততপক্ষে যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, তারপরে ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে বাড়বে পর্যটকদের আগমন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতভেদ নেই, সেনা সদরের ব্রিফিং, সার্বভৌমত্ব করিডোর ইস্যুতে আপোষহীন অবস্থান। সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি, অচলাবস্থায় শিক্ষা কার্যক্রমে। গাজীপুরের কালিয়াকৈরে বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতি, ঝরছে নিরীহ প্রাণ, আতঙ্কে স্থানীয়রা দায় দিচ্ছেন পুলিশকে। মানিকগঞ্জে কাজে আসছে না 34 কোটি টাকা নির্মিত সেতু, সংযোগ সড়ক না থাকায় বন্ধ চলাচল, 3 বছরও হয়নি। করতে পারতেছি না, ব্রিজের রাস্তার কাজ হইতেছে না, দেখে কষ্ট হয় যাওয়া আসায়, এর জন্য ব্রিজটা খুবই দরকার আমাদের। এবং রাজশাহীতে জমতে শুরু করেছে পশুর হাট, আসতে শুরু করেছে পাইকাররা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।